13 নভেম্বর সোমবার খালেদ মহিউদ্দিন চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতি দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গ্রেপ্তার, দুদকের উপর হামলায় সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার। এসএসসির অন্তত 4 প্রশ্ন ফাঁসের অভিযোগ, মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিভাবকদের ক্ষোভ। অশোকে কিংসুকে আয়োজনের উৎসবে দেশ জুড়ে বসন্ত। দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। ভোরে রাজধানী মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে গণ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে 2012 সালে মামলা করেন এক ব্যক্তি। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠায়। তদন্তের ধারাবাহিকতায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুদক। এদিকে সিলেটে দুদক পরিদর্শকদের উপর হামলার ঘটনায় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার ও অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। অভিযান নিয়ে কথা বলতে আমাদের সাথে আছে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান, সিলেট ব্যুরো প্রধান আল আজাদ এবং অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন। জনাব খুরশিদ আলম খান, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুষের টাকা সহায়ক কর্মচারীকে হাতে নাতে ধরতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। নতুন গঠিত হওয়া তদন্ত কমিটি সম্পর্কে আপনার অভিমত কি? ঘটনাটি আসলে, আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঘটনাটি আসলে কতটা গুরুতর? জনাব খুরশিদ আলম খান। জি, আপনাকে ধন্যবাদ মিস্টার খালেদ মহিউদ্দিন। ঘটনা তো অবশ্যই গুরুতর এবং এটা এক ধরনের অডাসিটি সরকারি কর্মকর্তাদের। ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল 4টার দিকে, আর ডিসি সাহেবকে প্রত্যাহার করা হলো আজকে। আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং শুধু প্রত্যাহার করলেই এটা হবে না। আমার মনে হয় তদন্ত কমিটিতে একজন যদি জুডিশিয়াল অফিসারের নেতৃত্বে হয় তাহলে সঠিক তদন্ত হবে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে এক্সাম্পলারি একটা পানিশমেন্ট দিতে হবে। কারণ এই ধরনের অডাসিটি এটা সাংঘাতিক, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি জানেন মিস্টার খালেদ সাহেব, গত কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের একটি টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে গিয়েছিলেন, সেখানেও হামলার শিকার হয়েছিলেন, কিন্তু এভাবে রক্তারক্তি হয়নি। এই যে সরকারি অফিসগুলো, যেমন রাজক, সিলেট হলো জেলা কার্যালয়ের অফিস, এই ধরনের অফিসগুলোতে যদি এত বেশি কারাপশন হচ্ছে, সাধারণ মানুষের তো প্রতিদিনই কিছু না কিছু অভিযোগ আসছে। ভূমি অফিস, রাজক অফিস, বিভিন্ন জেলা প্রশাসকের অফিস, কাজে এই অফিসগুলোর এই ধরনের অডাসিটিকে যদি সঠিক তদন্ত করে যদি যথাযথ শাস্তি দেওয়া না হয়, ভবিষ্যতে দুর্নীতি রোধে দুদকের পক্ষে কাজ করা অত্যন্ত কঠিন হবে। খুরশিদ আলম খান, সিলেটের জেলা প্রশাসককে প্রত্যাহার করার সময় যে কখন প্রত্যাহার করা হয়েছে এবং আপনাদের কি জানানো হয়েছে তাকে প্রত্যাহার করে, যে তাকে কেন প্রত্যাহার করা হলো? দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের উপর হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে কিনা সেই প্রত্যাহারের বার্তায়? এখানে আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি, আমরা আজকে গণমাধ্যমে এটা জানতে পারলাম ওনাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহারের আদেশটা আমরা দেখিনি। প্রত্যাহারে তো কি সুনির্দিষ্ট অভিযোগ অথবা নাকি এটা ন্যাচারাল ট্রান্সফার না স্বাভাবিক ট্রান্সফার সেটাও আমরা জানি না। তবে আমরা ধারণা করছি, আমাদের পারসেপশন, এই ঘটনার জন্যই হয়তো বা ওনাকে প্রত্যাহার করা হয়েছে। এখানে ডিসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে, এটা ওয়েল এন্ড গুড, কিন্তু থিং ইজ দ্যাট এটা নিচের লেভেলে হয়েছে। নিচের লেভেলের কর্মচারীদের অডাসিটি, দ্যাট মিনস তারা আউট অফ কন্ট্রোল, তাদের আর কন্ট্রোল করার কোনো উপায় নেই। জনাব খুরশিদ আলম খান, আপনি কি আমাদের একটু জানাতে পারেন যে আসলে তাকে কি কারণে প্রত্যাহার করা হয়েছে বা তাকে প্রত্যাহার করা হয়েছে কিনা? আপনি আমাদেরকে একটু কনফার্ম করতে পারেন? আমরা আমাদের সিলেট ব্যুরো প্রধান আল আজাদ রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু তার কাছেও জানতে চাই। আল আজাদ ভাই, সিলেটে জেলা প্রশাসককে প্রত্যাহার করার ক্ষেত্রে কি প্রসিডিওর আসলে অনুসরণ করা হয়েছে বা তাকে কি বলে প্রত্যাহার করা হয়েছে? জনাব আল আজাদ। আসলে খবরটি আমরা পেয়েছি সিলেট থেকে, ঢাকা থেকে। সিলেটে আমরা খবরটি পেয়েছি ঢাকা থেকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করি জেলা প্রশাসকের সাথে, কিন্তু আমি তাকে সংযোগ পাইনি, তার সাথে সংযুক্ত হতে পারিনি, যেখানে তার ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলার সুযোগ হয়নি আমার। তবে এই বিষয়টি আমরা কিন্তু সিলেটে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।
বরং জেলা ঢাকা প্রশাসন থেকে থেকে কার আমাদেরকে কাছ থেকে যেটা তথ্য পেয়েছেন আলাদা ভাই? প্রশাসন, ঢাকা থেকে এই তথ্য কার কাছ থেকে পেয়েছেন? আমরা গণমাধ্যমে পেয়েছি, গণমাধ্যমে পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমে খবরটি এসে আসার পরে আমরা যোগাযোগ করি জেলা প্রশাসনের সাথে, এবং আমি সর্বশেষ এখানে সংযুক্ত হওয়ার আগেও আমি জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি। জেলা প্রশাসক বাদে অন্য কোন কর্মকর্তা বিষয়টি আপনাদেরকে জানাতে পারেননি? আমি বলছিলাম যে জেলা প্রশাসক, যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহীদুল ইসলাম চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়নি, তাকে বদলি করা হয়েছে। যে বদলির আদেশটি এসেছে গত 7 তারিখে, তাকে আমরাও জানতাম যে জেলা প্রশাসক বদলি হয়েছে, তার 3 বছর 2 মাস হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার বদলির সময়, এবং তিনি আগে থেকেই বলছেন তিনি বদলে যে পদোন্নতি পেয়েছেন, যুগ্ম সচিব হয়েছেন, তিনি বদলি হয়ে যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রকল্পে তাকে বদলি করা হয়েছে। তার মানে সিলেট থেকে যে জেলা প্রশাসকের যাওয়া সেটি স্বাভাবিক প্রক্রিয়া? গতকাল বিদায় সম্পাদনা নিয়েছেন, যেটি গতকাল বিদায় সম্পাদনা নিয়েছেন, এটি স্বাভাবিক প্রক্রিয়া? স্বাভাবিক প্রক্রিয়া, এখানে প্রত্যাহারের কোনো বিষয় নয়। তাহলে আপনারা এটি কেন রিপোর্ট করলেন যে তাকে প্রত্যাহার করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের ওই কর্মকর্তাদের উপর হামলায়? জনাব আল আজাদ, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে, এই খবরটি কেন আপনারা আমাদের দিলেন? না, আমরা তো এটা বলার চেষ্টা করি যে জেলার বদলি করা হয়েছে, এই কথাটা তো আমি নিজেও বলেছি, এবং আমার যিনি সহকারী আছেন, যিনি খবরটি পাঠিয়েছেন, তিনিও আমাকে বলেছেন যে তিনিও এই ধরনের খবরটা দিয়েছেন। জেলা প্রশাসকের বদলির বিষয়টি মুখ্য, প্রত্যাহারের বিষয়টি আসলে তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। শোনা যাচ্ছিল বদলি প্রত্যাহার, আমি নিশ্চিত হয়েছি কিছুক্ষণ আগে যে জেলা প্রশাসককে আসলে প্রত্যাহার করা হয়নি, বদলি করা হয়েছে। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব আল আজাদ আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদ কার্জন, দুদকের উপর কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে, এই খবরটি আমরা কোত্থেকে পেলাম? এই খবরটি আসলে আমাদের যে সহকর্মী রিশাদ হুদা, যিনি আসলে দুদক সংশ্লিষ্ট রিপোর্ট কভার করেন, তিনি আসলে প্রথম জানিয়েছেন আমাদেরকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি এ পর্যন্ত কথা বলে, যদি তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসলে আমরা সেই রিপোর্টটি দিয়েছিলাম। তিনি কোত্থেকে দিলেন তথ্যটি? তিনি স্বাভাবিকভাবে সেই দুদক থেকে পাওয়ার কথা, এরকমটি জানানোর কথা। দুদকের আইনজীবী তো বলছেন তারা গণমাধ্যম থেকে পেয়েছেন। আইনজীবী সেটি দুদকের সূত্র হতে পারে, হয়তো কথা বলে আরো বিস্তারিত বোঝা যাবে যে আসলে প্রত্যাহার না বদলি, স্বাভাবিক বদলি বা প্রত্যাহারের আদেশ হয়তো কেউই দেখেননি, বা সেটি দেখলে হয়তো তিনি যদি গতকাল বিদায় সংবর্ধনা নিয়ে থাকেন, যেটি আল আজাদ আমাদের সিলেটের ব্যুরো প্রধান সিলেট থেকে বলছেন, তার তো প্রত্যাহার হওয়ার কোনো সুযোগ নাই। না, সেটি অবশ্যই, যদি এখন বিষয়টি হচ্ছে যে সেই ঘটনার পরপরই তাকে আসলে বদলি করা হয়েছে, যদি সেটি নর্মাল যে যদি গতকালকে তিনি বিদায় নিয়ে থাকেন এবং আজকে যদি প্রত্যাহারের আদেশটি যা প্রচার হয়ে থাকে, তো সেটি দুঃখজনক। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এখন যেটি বোঝা যাচ্ছে যে আসলে যে প্রত্যাহার আগে অর্ডারগুলো দেখলে, আসলে আদেশটা দেখলে, যে বদলি বা প্রত্যাহারের সেই আদেশটা দেখলে, যদি সেই আদেশটা সহকর্মী বা কারো কাছে থেকে থাকেন, সেটা দেখলে হয়তো বিষয়গুলো আসলে পরিষ্কার হবে। আমরা এডিটর স্পিক একটা বিরতি নিচ্ছি। জনাব আল আজাদ, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান যেটি বলছিলেন যে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে দুদকের কর্মকর্তারা সিলেটে গিয়েছেন, তা আসলে খুবই দুঃখজনক, এবং এই হামলায় রক্তারক্তির ঘটনা পর্যন্ত ঘটেছে। ওই হামলার বিষয়ে আপনাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো কিছু, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যে ঘটনাটি ঘটেছিল 9 তারিখে ঘটনাটি ঘটেছিল বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত। তবে এর আগে কিন্তু জেলা প্রশাসক বদলি হয়ে গেছেন 7 তারিখে, অর্থাৎ এ মাসের 7 তারিখে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি যেটা তার ফেসবুকও শেয়ার করেছেন, যে তার যে বদলির যে আদেশ, সেই আদেশে তিনি শেয়ার করেছেন। এছাড়া আমরাও জানতাম যে জেলা প্রশাসক বদলি হয়ে যাচ্ছেন, এবং নতুন জেলা প্রশাসক হয়তো কিছু সময়ের মধ্যে সিলেটে এসে পৌঁছবেন। তিনি দায়িত্ব গ্রহণ করার পর যিনি এখন জেলা প্রশাসক আছেন জয়নাল আবদিন, তিনি কাল সকালে চলে যাবেন, এটা আমি জানতে পেরেছি এবং আমাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আমরা যে ঘটনাটির কথা বলছেন, সেই ঘটনাটি তো ঘটেছিল জেলা প্রশাসকের কার্যালয়ে। এই ঘটনাটি তখনকার সময় যে
পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি সম্পর্কে আমরা তাৎক্ষণিকভাবে খবর দিয়েছি। আজকেও আমাদের এই খবরের যে ফলোআপেও ছিল যে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সময় দুদক কর্মকর্তারা আহত হয়েছেন, তারা আমাদেরকে সরাসরি জানিয়েছেন। যদিও তারা ওই সময়ে পুরো ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি, আমাদের সাথে ক্যামেরায় কোনো কথা বলেনি। দুদকের যিনি পরিচালক ছিলেন ওইখানে নেতৃত্ব দিয়েছিলেন ওই অভিযানে। এবং জনাব খুরশিদ আলম খান আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। জনাব খুরশিদ আলম খান, আপনি আমাদের সিলেট ব্যুরো প্রধানের কাছ থেকে শুনলেন জেলা প্রশাসকের আসলে একটি বদলির আদেশ হয়েছে এবং তিনি তার পরবর্তী কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন। দুদকের কার্যালয় সম্পর্কে, দুদকের কর্মকর্তাদের উপর হামলা সম্পর্কে আপনারা যে অভিযোগ করছেন, সেই অভিযোগ নিয়ে আপনারা যেহেতু আপনি বলছেন যে এটি একটা হামলার শিকার, একে রক্তারক্তির একটি কাণ্ড হয়েছে, আপনারা কি এই বিষয়টিকে ফৌজদারি কোনো মামলা বা অভিযোগ করতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ ফৌজদারি মামলা করবি কিনা এটা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিবে। তা আমি মনে করি তারা ওই দিন একটি জিডি এন্ট্রি দায়ের করেছে, যদিও জিডি এন্ট্রি এটা হয় না, এটা এফআইআর করা উচিত ছিল, কারণ জিডি এন্ট্রি হয় যদি কাউকে কোনো ধমক দেওয়া হয়, কিন্তু এখানে তো অপরাধ হয়ে গেছে। একজন সরকারি কর্মকর্তার উপর আরেকজন সরকারি কর্মকর্তা ট্র্যাপ কেস ইনিশিয়েট করার সময় তাকে হামলা করেছে এবং দুদক কর্মকর্তাদের উপর তারা সবাই সম্মিলিতভাবে হামলা করেছে। কাজে ইটস এ ক্রিমিনাল অফেন্স বিং এ পাবলিক সার্ভেন্ট। কাজে এটা এই যাহারেই হওয়া উচিত, মামলা করা উচিত, তবে মামলা করবে কিনা এটা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি নিশ্চয়ই জানেন যে দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা গত 11 ডিসেম্বর যে জেলা প্রশাসকের কথা আমরা বলছি, সেই জেলা প্রশাসক জনাব জয়নাল আবেদিনের সম্পদের হিসাব চেয়ে যে দুদকের নোটিশ দেওয়ার প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন, তাতে এরকম মনে হয় কিনা যে বিদায়ী জেলা প্রশাসকের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কোনো সুযোগ এখানে ছিল, যেমনটি পত্রপত্রিকা আসলে লিখছে? না, আসলে তো এগুলো প্রিজাম্পশনের উপর বেসিস করে লেখা হয়, এটাকে তো আমি অ্যাবসলিউট হিসেবে ধরতে পারছি না। আমাকে ধরতে হবে ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কজ অফ অ্যাকশন ডিস্টিংক্ট অফেন্স। জেলা প্রশাসকের সম্পদ বিবরণী চেয়েছে, এটা দুদক এটা চাইতেই পারে, দুদক অনেক লোকের কাছেই চাচ্ছে। এটার সঙ্গে এটার কোনো ন্যাক্সাস আছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে এটা সরকারি কর্মচারীদের একটা অডাসিটি, মানে তারা ধরা ছোঁয়ার বাইরে, তাদের কিছুই করা যাবে না। কাজে আমি বিষয়টা সেভাবেই দেখছি। জেলা প্রশাসকের সম্পদের বিবরণী নোটিশ দেওয়া হয়েছে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো দুদক কর্মকর্তাদের উপর মানে ট্র্যাপ কেস ইনিশিয়েট করার সময় সম্মিলিতভাবে হামলা, সেটা আরেকটা বিষয়, ডিস্টিংশন। একটা আমি কোনো ন্যাক্সাস দেখছি না। ওকে, আমি মাসুদ কার্জন আপনার কাছ থেকে জানতে চাইবো যে জেলা প্রশাসকের সহ অন্যান্য সরকারি কর্মকর্তা যেখানে দুদক কাজ করতে যাচ্ছে, সেখানে দুদকের একটু হামলা বা দুদককে মিসবিহেভ করা হচ্ছে বলে যে আমরা যে অভিযোগ পাচ্ছি, সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বাড়তি কোনো কিছু করার কথা ভাবছে কিনা? আমি ফৌজদারি মামলার কথা জানতে চাইছিলাম, যে উনি বললেন যে ফৌজদারি মামলা করবেন কিনা সেটা দুদকের সিদ্ধান্ত। এটা তো অবশ্যই যেমন সিলেটে একটি ঘটনা ঘটেছে, এরপরে আসলে সেই বিষয়টি সেদিন সমাধান করতে বেশ সময় নেওয়া হয়েছে এবং যেটি দুদকের আইনজীবী বলছিলেন যে একটি অডাসিটি, তো এই ব্যাপারে হয়তো ফৌজদারি মামলা করবেন। এইরকম আরও কিছু ঘটনা দুদক আমরা দেখছি যে বেশ শক্ত একটা অবস্থানে আছেন, ভূমি অফিস, রাজুক অফিস বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তারা কিন্তু সেই বিষয়গুলো দেখছেন এবং যে বিষয়গুলো, এবং দুদকের চেয়ারম্যানও বলছেন যে এই অভিযানের ফলে কিন্তু দুর্নীতি কমে গেছে বা দুর্নীতিগ্রস্তদের মধ্যে একটা অন্তত আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে তাদের সফলতাই বলা চলে কিছুদিন আগে। তো এই ধরনের ঘটনা ঘটলে এবং সেটি একটি অপরাধ যে দুদকের সম্পদ অবৈধ সম্পদ অর্জন বা দুর্নীতি করা, আর হামলা বা কোনো কাজে বাধা দিলে সেটি আলাদা অপরাধ। সেই অপরাধগুলো তো অবশ্যই দুদক ক্ষতি দেখবে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারাও হয়তো খতিয়ে দেখবেন। খালেদ। জনাব আলাজাদ, গত বৃহস্পতিবারের ঘটনাটার উপর দিয়ে যে মারধরের ঘটনা হয়েছে, সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা, মারধরের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা, এবং এই ঘটনার প্রেক্ষিতে সিলেটে যারা আছেন তারা কি বলছেন? জনাব আলাজাদ। এই ঘটনার ব্যাপারে আমাদের জানা মতে একটি জিডিএনটি হয়েছে। আমরা খোঁজ নিয়েছিলাম প্রথম দিনই যে কোনো মামলা হয়েছে কিনা, আমাদেরকে জানানো হয়েছিল মামলা হয়নি। এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে বলে আমরা জানতে পারি না, গ্রেপ্তারের কোনো খবর আমরা পাইনি। শুধুমাত্র যে কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল, দুদক যে কর্মচারী গ্রেপ্তার করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমাকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
সিলেটের আমরা লক্ষ্য করছি যে দুর্নীতি সম্পর্কিত বা দুর্নীতি বিরোধী যেসব সংগঠন আছে তারা ইতোমধ্যে এই যে হামলার নিন্দা করেছে এবং তারা বেশ কর্মসূচি পালন করেছে। সাধারণ মানুষের মতামত আমরা জানতে চেয়েছি, তারা যেটা জানিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে সবসময় যে ধরনের কোনো অভিযান হয় বা যত অভিযানই হোক, যত কর্মকাণ্ড, সবগুলোই সাধারণ মানুষের তারা সমর্থন জানাবেন, কারণ দুর্নীতি কেউই পছন্দ করে না, কেউ সমর্থন করে না। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে দুদক যতগুলো কর্মসূচি হাতে নেবে, যত কাজ করবে, সমর্থন থাকবে। তবে সাধারণ মানুষের একটি বক্তব্য হচ্ছে যে অযথা যেন কেউ হয়রানির শিকার না হয়, দুদকের কোনো কর্মকাণ্ড যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, দুদকের কর্মকাণ্ডে যেন স্বচ্ছতা থাকে, দুদকের যে এ পর্যন্ত দুদক যে কাজগুলো করেছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকে, যাতে মানুষ স্বস্তি ফেলতে পারে, স্বস্তি থাকতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু জনাব খুরশিদ আলম খানের কাছে যেতে চাই। জনাব খুরশিদ আলম খান, আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এবং সহকারী রেজিস্ট্রার এবং সহকারী পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি, সেটি আমাদের একটু যদি বলেন জনাব খুরশিদ আলম খান। জি, আসলে আমি অভিযুক্ত পুরো ক্ষতি এখনো দেখিনি, সেটাও আমি গণমাধ্যমের মাধ্যমে খবর পেলাম যে গ্রেফতার করা হয়েছে। শুনেন, গ্রেফতার করার এখন দুদক আইন যে সংশোধন হয়েছে 2013 সালের পরে 2016-তে দুদক আইন সংশোধন হয়েছে, এবং এই দুদক আইন সংশোধনের ডিউরি ইনকোয়ারি অনুসন্ধানের সময় অথবা তদন্তের সময় দুদক যদি কোনো ক্রেডিবল এভিডেন্স পায়, বিশ্বাসযোগ্য সত্যতা পায়, দুদক গ্রেফতারের ক্ষমতা রাখে। আইনটি পাস হওয়ার আগেই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছেন 2014 সালে সম্ভবত। সেখানে বলা হয়েছে দুদক যদি কোনো ক্রেডিবল এভিডেন্স অনুসন্ধান করার সময় পায়, এফআইআর দাখিলের আগেও অনুসন্ধানকালীন সময়ে দুদক ইচ্ছা করলে গ্রেফতার করতে পারবে। আপনি জানেন নিশ্চয়ই ক্রেডিবল এভিডেন্স আছে, ক্রেডিবল এভিডেন্স ছাড়া দুদক কাউকে গ্রেফতার করতো না। কিছুদিন আগে একজন কোম্পানির ডিরেক্টর, ঢাকা শহরে খুব প্রতিষ্ঠিত একটি কোম্পানির একজন ডিরেক্টরকে এবং রাজুকের প্রাক্তন চেয়ারম্যানকেও কিন্তু একই অপরাধে, ভিন্ন অপরাধের ধরনটা ভিন্ন, কিন্তু ক্রেডিবল এভিডেন্স পাওয়া গিয়েছিল। কাজেই ক্রেডিবল এভিডেন্স অবশ্যই আছে, না হলে দুদক গ্রেফতার করতো না। জনাব খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। মাসুদ কারজান এবং আল আজাদ। রেডিও স্পিকার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার কঠোর অবস্থানে ঘোষণা দিলেও এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির অন্তত 4টি প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এর মধ্যে হুবহু মিলে গেছে বাংলা দ্বিতীয় এবং অঙ্কের প্রশ্নপত্র। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করেছেন অভিভাবকরা। অন্যদিকে বিষয়টিকে গুজব দাবি করছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে 2 ফেব্রুয়ারি শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে কয়েক দফা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষণা দেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার বাস্তবায়ন দেখা যায়নি পরীক্ষা শুরুর পর। এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের অন্তত 4টি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। কয়েকটি ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে আগাম প্রশ্ন সরবরাহের ঘোষণা। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয় 5 ফেব্রুয়ারি, অথচ 4 ফেব্রুয়ারি থেকে ফেসবুক পেজ থেকে জানানো হয় তাদের কাছে এ পরীক্ষার প্রশ্ন রয়েছে। সেখানে উল্লেখ করা ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পাওয়া যায় প্রশ্নপত্র। পরদিনের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিলে যাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এরপর 7 এবং 8 তারিখের ইংরেজি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সবশেষ গণিত পরীক্ষার আগের দিনও ফাঁস হয়েছে প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁসের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রমাণ হাজিরের পরেও ঢাকা শিক্ষা বোর্ডের দাবি এসব একেবারেই গুজব। কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছে অভিযোগ পাওয়া ফেসবুক পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসি এবং গোয়েন্দা পুলিশকে জানানো হয়েছে। এটি হচ্ছে বিষয় যে তাদের প্রশ্ন তো মিলছে না, কিন্তু তারা নানাভাবে বিভ্রান্ত করছে আমাদেরকে। এদেরকে আমরা অবশ্যই এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা দায়ী করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতিকে। শিক্ষার্থীরা বলছে যে কোশ্চেন কেউ পেয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, কিন্তু এটা কোত্থেকে বাহির হলো সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা সরকারের কাছে দাবি থাকবে যে তৃণমূল পর্যায়ে এই প্রশ্নটা কিভাবে ফাঁস হয়, কিভাবে প্রকাশ হয়, এটা বাহির করতে হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে অনেকগুলো সেট তৈরি করে পরীক্ষার ঠিক আগে যে কোনো একটি সেট ইমেইলে কেন্দ্রে পাঠানোর সুপারিশ করছেন শিক্ষাবিদেরা। যে একটা প্রশ্নপত্র অনেক মানুষের দেখার সুযোগ থাকে, কেউ এই প্রশ্নপত্র ফাঁস করবে না, সেই রকম মূল্যবোধের সমাজে তো আমরা এখন বাস করছি না।
প্রশ্ন ফাঁসে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাঁসের অভিযোগ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়ার জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, খুলনা থেকে অভিভাবক জি.এম. সলিমুল্লাহ এবং লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন। জনাব গোপাল চন্দ্র সরকার, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজকে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে, তদন্ত যদি সত্যি সত্যি দেখা যায় যে ফাঁসের প্রমাণ মিলেছে তাহলে ওই পরীক্ষা বাতিল হবে। আপনি কি মনে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা? কারণ আমরা সামাজিক গণমাধ্যমগুলিতে দেখতে পাচ্ছি পরীক্ষার প্রশ্নপত্র যেটি দিয়ে পরীক্ষা হয়েছে, গণিতেরটি আমি নিজে দেখেছি, সেটি গণিত পরীক্ষার আগেই সামাজিক গণমাধ্যমে আসলে প্রশ্নপত্রটি দেখা গেছে। জনাব গোপাল চন্দ্র সরকার। ধন্যবাদ স্যার। উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত যে সমস্ত কর্মকর্তা জড়িত রয়েছেন তাদের নিয়ে বিভিন্ন ধাপে ধাপে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে করে কোনো ক্রমেই প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, কন্ট্রোলার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিয়ে সভা করে নিশ্ছিদ্র সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেদিক বিবেচনা করেই এ পর্যন্ত যে কয়টি পরীক্ষা রাজশাহী বোর্ডে হয়েছে কোনো প্রশ্নই আউট হয়েছে এমন কোনো প্রমাণ রাজশাহী বোর্ডে পাওয়া যায়নি এবং আশা করছি অবশিষ্ট পরীক্ষাগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা গৃহীত হবে এবং প্রশ্ন আউটের কোনো সুযোগ থাকবে না বলে আমি মনে করি। মাননীয় শিক্ষামন্ত্রী তার ভাষণেই বলেছেন যে কোনো ক্রমেই প্রশ্ন আউট হওয়ার সুযোগ নেই এবার। সেই দিক বিবেচনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা নিশ্ছিদ্র পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের রাজশাহী বোর্ডে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গৃহীত হচ্ছে। আশা করি অবশিষ্ট পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হবে বলে আমি বিশ্বাস করি। জনাব জি.এম. সলিমুল্লাহ, আপনি জানেন যে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তার বেশ কিছু প্রমাণ আমরা সামাজিক গণমাধ্যমগুলিতে দেখতে পাচ্ছি। বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে গ্রুপে অ্যাড হয়ে প্রশ্নপত্র জোগাড় করতে। আপনারা অভিভাবকরা বিষয়টিকে কিভাবে দেখছেন? জনাব জি.এম. সলিমুল্লাহ। বিষয়টি আসলে আমি একজন অভিভাবক, আমার ছেলেও পরীক্ষা দিচ্ছে, সুতরাং আমি এই যে কথাগুলো উঠেছে, এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই একটা গুজব রটেছে খুলনাতেও, কিন্তু আমরা কিছু অভিভাবক মিলেও আমরা এটা দেখেছি যে আসলে কোনো সত্যতা পাইনি। আর এতে করে কি হচ্ছে, এই গুজবটাকে ছড়িয়ে এই কিছু শিক্ষার্থীদের ভিতরে একটা নানা ধরনের একটা পরিস্থিতি যে থাকে, সেই প্রস্তুতি থেকে একটা বাধা সৃষ্টি হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই মাননীয় শিক্ষামন্ত্রীর যে কথা উনি বলেছেন যে যারা জনাব জি.এম. সলিমুল্লাহ, একজন শিক্ষার্থীর উপর প্রশ্নপত্র ফাঁসের গুজবটা কিভাবে ক্রিয়া করে? মানে ও তো ওর পড়া পড়বে, ওর কি প্রশ্নপত্র ফাঁস কি ওকে ওই গুজবটা কি ওকে পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন করে তোলে বা ডিস্টার্ব করে? অবশ্যই অবশ্যই তোলে, এটা ডিস্টার্ব হয়। এতে তাদের যে একটা প্রস্তুতি থাকে, এই প্রস্তুতির ভিতর থেকে আমি ছেলেদের, বাচ্চাদের, শিক্ষার্থীদের এতে একটা সমস্যা সৃষ্টি হয়। আচ্ছা, আপনি মনে করছেন এই সমস্যা সৃষ্টি হয়। জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আমরা প্রশ্ন যদি ফাঁস নাও হয়, প্রশ্ন ফাঁসের যে গুজব, সেই গুজব অভিভাবক জি.এম. সলিমুল্লাহ বলছেন যে শিক্ষার্থীদের একটি ডিস্টার্ব হয়। আমারও মনে হচ্ছে আমি পরীক্ষা দিলে এই ধরনের গুজবে আসলে আমিও নানাভাবে বিভ্রান্ত হতাম, বিরক্ত হতাম বা বিব্রত হতাম। আপনি এটিকে কিভাবে দেখছেন, জনাব মোহাম্মদ ফারুক হোসেন? আসলে একজন শিক্ষার্থী যখন পূর্ণ প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে তার মেধার স্বাক্ষর রাখার জন্য,
তখন এর মধ্যে যদি কোথাও যদি এরকম প্রশ্ন এসে যায় কি কেউ প্রশ্নপত্র পেয়ে গেছে বা কোথাও প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, তাহলে ও মনে করবে বা ওর এরকম ধারণা হতে পারে কি আমি আসলে সারা বছর, একজন স্টুডেন্ট যদি পড়াশোনা না করেই যদি সে একটা রাত্রের প্রিপারেশনে যদি প্রশ্নপত্র পেয়ে যায়, তাহলে এটা অবশ্যই একটা খারাপ মানে প্রভাব পড়বে একজন স্টুডেন্টের ওপরে। তাহলে সে ছাত্র তার নৈতিক দিক থেকে ভালো থাকার সম্ভাবনাটা খুব একটা কমে যাবে, কারণ সেও তখন চেষ্টা করবে আমি প্রশ্ন পাচ্ছি না, আমি সারাদিন সারা রাত পরিশ্রম করলাম, পরীক্ষা দিচ্ছি, তাহলে এরকম অসদুপায় অবলম্বন করে হয়তো প্রশ্ন পাওয়া যাবে। এটা নীতি নৈতিকতার দিক থেকেও যেরকম একটা খারাপ প্রভাব পড়বে তার উপরে, তারপরে জানা বোঝার যে দিকটা আছে একজন স্টুডেন্টের সেটাও কিন্তু কমে যাবে এই হতাশা যদি একজন স্টুডেন্টকে গ্রাস করে। জনাব গোপালচন্দ্র সরকার, বর্তমানে যে নিয়মে বিভিন্ন জেলায় উপজেলায় প্রশ্ন পাঠানো হয় সেই নিয়মে কোনো সংস্কার করা দরকার বলে আপনি মনে করেন কিনা? কারণ বিজি প্রেসে ছাপা হওয়ার পর পরীক্ষা শুরু 15 থেকে 20 দিন আগে সিল করে প্রশ্ন পাঠানো হচ্ছে, বিভিন্ন জেলার ডিসি অফিসে ট্রেজারিতে রাখা হচ্ছে, সেইখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ থাকছে কিনা জনাব গোপালচন্দ্র সরকার? বিজি প্রেস থেকে যে প্রশ্ন জেলায় চলে আসে, জেলার কর্মকর্তাগণ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মিটিং করেন এবং বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই নির্দেশনা কঠোরভাবে প্রতিপালিত হয়ে থাকে। আমরা যদি সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছি তারা যদি অত্যন্ত আন্তরিকতার সাথে যদি দায়িত্ব পালন করি এবং সেটা করেও আসছে, সেক্ষেত্রে প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আপনি মনে করছেন প্রশ্ন আউটের কোনো সুযোগ নেই। জনাব জেমস সলিমুল্লাহ, যে কথাগুলি আসছে যে বাজারে প্রশ্ন পাওয়া যাচ্ছে বা অমুক জায়গায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, সেই কথাগুলি সাধারণত কোত্থেকে আসে, মানে গুজবটা কোত্থেকে বেশি ছড়ায় জনাব জেমস সলিমুল্লাহ? এটা আসলে বলতে গেলে এক শ্রেণীর লোক আছে এরাই এই গুজবটা ছড়ায়। এটা এদেরকে আইনের আওতায় এনে এদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে প্রশ্ন যে ফাঁস হয়েছে সেটি আপনি কার কাছ থেকে শুনতে পেলেন জনাব জি এম সলিমুল্লাহ? প্রথমে এটা আমি এটা পরীক্ষার পরে আমি শুনতে পেয়েছি, পরীক্ষার আগেও না, পরীক্ষার দিনও না, পরীক্ষার পরে আমি জানতে পেরেছি। জনাব জি এম সলিমুল্লাহ, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আমরা প্রথমে আসলে এই গুজবটি ছড়ানোর ক্ষেত্রে কি মাধ্যম আসলে ব্যবহার করা হয়? মানে যদি গুজব হয় বা যদি সত্যি হয় তাহলে কি মাধ্যম আসলে ব্যবহার করা? ফেসবুক জি, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করছে। জি 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 যে এগুলোর মাধ্যমে চলে আসছে। আসলে এগুলো যে গুজব বা সত্য কি না এটা আসলে সরকারকেই কিন্তু প্রমাণ করতে হবে এবং এটা দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। যদি গুজব হয় তাহলে সরকারকে এই ঘটনাটা যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যে অনেক আগে চলে আসছে, গ্রুপে চলে আসছে, এগুলো কখন আসছে, কার কাছ থেকে আসছে, সরকার যদি এদেরকে যদি ধরে দৃষ্টান্তমূলক মানে শাস্তির ব্যবস্থা করে, অস্বীকার না করে কি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, বরঞ্চ এগুলো তদন্ত করে দেখা দরকার এবং এর সঙ্গে কারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার, তাহলে এই সমস্যাগুলো হয়তো দূর হতে পারে। ধন্যবাদ জনাব ফারুক হোসেন, ধন্যবাদ জি এম সলিমুল্লাহ এবং ধন্যবাদ নেপাল চন্দ্র সরকার। আমরা এই ডিস্ট্রিক্ট একটি বিরতি নিচ্ছি। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে বসন্ত বরণ চলছে, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী তাবিনা শবনম। তাবিনা, আজ পয়লা ফাল্গুনের দিনে বই মেলার অন্য দিনের চেয়ে বেশি সমাগম হয়েছে কিনা, আর দিনের কোন সময়টায় আপনি মানুষের সবচেয়ে বেশি সমাগম দেখেছেন? খালেদ ভাই, প্রথমেই যেটি বলতে চাই যে বইমেলা সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ বইমেলায় আমি যাইনি। এছাড়া আর যদি বসন্ত উৎসবের কথা বলেন তাহলে বলতে পারি যে যেহেতু বসন্ত খুব রঙিন একটি মানে দিনের কথাই আমরা বলি, সময়ের কথা বলি, যথারীতি প্রতি বছরের মতো আজও চারুকলার বকুলতলায় বসন্ত বরণ উদযাপন পরিষদের সেই ঐতিহ্যবাহী যে অনুষ্ঠান বসন্তকে বরণ করে নেবার, সেটি দিয়ে শুরু হয়েছিল সকালে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আরও অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও একটি আয়োজন ছিল বসন্ত
করে নেবার, এছাড়া সমগীতের পক্ষ থেকেও একটা আয়োজন ছিল। এবং কিছুক্ষণ আগে আমি শিল্পকলা একাডেমি থেকে এসেছি, সেখানে ছিল দিনের শেষ ভাগের আয়োজন। তারা অবশ্য 3 দিনের আয়োজন করেছে, আজকে হয়ে গেল এবং আগামীকাল এবং তারপর দিনে রয়েছে। এক কথায় বলতে পারি যে সারা এই বসন্ত উৎসব কি শুধু তরুণদেরই কাছে টানছে বা তরুণদেরকে আকর্ষণ করছে, নাকি সব বয়সী শ্রেণী পেশার মানুষই আপনি দেখেছেন সেখানে? বসন্তকে কিন্তু আসলে এক কথায় বলা যায় যে তারুণ্যের একটা যে আমরা বলি উন্মাদনা, উচ্ছ্বাস, সেক্ষেত্রে কিন্তু রাস্তায় বের হলে আপনি দেখবেন যে তরুণদের উপস্থিতি সব থেকে বেশি। সেই বাসন্তী রঙে ম্যাচিং করে ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং উদযাপন করা। এছাড়াও কিন্তু অন্যান্য বয়সী মানুষদেরও আমরা দেখতে পেয়েছি। এই উৎসবটি আসলে ধীরে ধীরে আরো অনেক সার্বজনীন হচ্ছে। নিশ্চয়ই আপনি নিজেও হয়তো দেখেছেন রাস্তাঘাটে যখন এসেছেন। তাবিনা, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।